তবে আমি সাকিবিয়ানদেরকে বলবো যে আমার ভীষণ ভালো লেগেছে সালমান শাহ ভক্তদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সাকিবিয়ানরা কিন্তু সালমান শাহ হত্যার বিচারের দাবিতে রাস্তায় রাজপথে নেমেছে। দ্যাট ইজ অ্যাবসলিউটলি আউটস্ট্যান্ডিং। মানে খুব 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 ভালো ব্যাপার, খুবই ভালো ব্যাপার। সো আমি সে সকল সাকিবিয়ানদেরকে সাধুবাদ জানাই যারা আসলে এই উদ্যোগটা নিয়েছে। খুব খুব ভালো উদ্যোগ নিয়েছে, ভীষণ ভালো। আসলে ভালোকে অলওয়েজ ভালো বলতে হয়, রাইট? এটা হচ্ছে ব্যাপার। তো তোমার মনে অনেক রাগ ক্ষোভ অনেক কিছু থাকতে পারে, বাট এই মানে এই নয় যে তুমি একটা মানুষের সমস্ত ভালোটাকেও অস্বীকার করে ফেলবা, এটা তো হতে পারে না। তবে একটা জিনিস খারাপ লাগে যে মিডিয়ার কর্মীরা না কখনোই আপন হয় না, এটা আমি দেখলাম। মানে একটা মানুষ সালমান শাহ, তাকে ঘিরে তার ভক্তরা যেরকম সরব, আমি মিডিয়া কর্মীদেরকে এরকম সরব দেখছি না। তার কলিগ বলো বা মানে সরব নাই ব্যাপারটা, শুধুমাত্র তার জন্মদিন এবং তার মৃত্যুদিন, এই আর কি। এই দুটো দিনে একটু মানে নিউজ হয়, তাকে ঘিরে হয়তো কোনো অনুষ্ঠান পরিচালনা করা হয়, তাকে ঘিরে প্রশ্ন করা হয় সামনে বুম রেখে অভিনেতা অভিনেত্রীদেরকে, তখন তারা দুই চারটা কথা বলে। কিন্তু এই যে আন্দোলন হচ্ছে, হ্যাঁ, এই যে এত কিছু হচ্ছে, কোনো কথা নেই কারণ। কোথায় যেন একটা নীরবতা, কোথায় একটা আবার সেই কোনো গডফাদারের নীরবতায় কেউ নীরব কিনা, ব্যাপারটা এরকম আমি জানি না। কিন্তু তার ভক্তরা কিন্তু প্রচন্ড ভালোবাসে সালমান শাহকে। না হলে এই 30টা বছর ধরে রাজপথে, তারপরে কোর্টের পাড়ায়, মানে এই যে তাদের সরব উপস্থিতি আসলেই ভালো লাগায়, আসলেই। তো মানে আর এই সময়ে শাকিব খান তো আসলে দারুণ কিছু বিষয়। তবে বরাবরই এটা প্রমাণ হয়েছে সালমান শাহকে দিয়ে, শাকিব খানকে দিয়ে, যে মিডিয়ার আসলে বন্ধু হতে পারে না। মিডিয়া কখনোই, মিডিয়ার মানুষ কারোর বন্ধু হতেই পারে না। এরা ভীষণ স্বার্থপর হয়, খুব আত্মকেন্দ্রিক হয়। ওই যে মান্না একটা কথা বলে গেছে, আমাদের প্রয়াত আমাদের আরো প্রিয় একজন নায়ক মান্না, তিনি বলে গেছেন যে আসলে মিডিয়ায় আসলে কেউ কারো বন্ধু হতে পারে না। যদি আপনাকে বলে কেউ যে আমি তোমার খুব ভালো বন্ধু, এটা মিথ্যে কথা, স্রেফ মিথ্যে কথা। বন্ধু কেউ হতে পারে। মানে এই হত্যার বিচারটা অন্তত আমাদের জীবিতকালে হোক, আমাদের জীবন দশায় আমরা দেখে যেতে চাই যে সালমান শাহ হত্যার বিচার হলো এই খুনি, এবং সেই খুনিদের তাদের মুখ থেকে আমরা বিবরণ শুনতে চাই। সেই খুনি সামিরার মুখ থেকে আমরা বিবরণ শুনতে চাই যে আমি এরকম ভাবে আমি সালমান শাহকে এভাবে করে আমরা আসলে হত্যা করেছি। তো সেই জায়গায় শুধু সাকিব ভাই বেঁচে আছেন। এই সাকিব ভাইয়ের জন্য জাতীয় নিরাপত্তা যদি আমরা এখন আদায় না করতে পারি, রাষ্ট্রীয় নিরাপত্তা যদি তাকে না দেওয়া হয়, হয়তো বা সাকিব ভাইয়ের জন্য কোনো বিপদ অপেক্ষা করছে। যেটা আমরা আজ থেকে 2022 সালে আমরা শুনেছিলাম যে তাপস এখন জেলে, তাপস যদি বাংলাদেশ বাইরে থাকতো হয়তো বা ঘটনা ঘটিয়ে ফেলতে পারতো। সে না তুফান ভাই, এখন পর্যন্ত শাকিব খান রিস্কে, কারণ তার ঘরের মধ্যে রিস্ক, এটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। এটা ওপেন ট্রুথ, এবং এটা কি বলবো, যাই হোক, আমি লাইভের মধ্যেই বলছি শাকিব ভাইকে যে আমি আপনাকে এটা এমনিও বলেছি, এর আগেও বলেছি, আপনি ঘুমোতে যাচ্ছেন বাট ইউ আর নট সেফ, রাইট? সো এটা সবসময় মাথায় রাখবেন। নিজের যতটুকু অ্যাবিলিটি আপনার আছে সেটা সবটুকু দিয়ে আপনার সেফটি সিকিউরিটি আপনাকে এনশিওর করতে হবে। কারণ ওনার আশেপাশে যারা আছে একদমই সাথের, এরা প্রত্যেকেই আজকে কেউ 1000 টাকা দিক, ও নাচতে যে আমরা অ্যানালাইজ পেয়েছিলাম, যে সূত্রগুলো পেয়েছিলাম, যে আলামতগুলো পেয়েছিলাম, সাকিব ভাইয়ের সে বোধগম্যটুকু হোক, আমরা এটা চাই। আমরা সাকিব ভাইকে হারাতে চাই না, কারণ সাকিব ভাই হারাতে গেলে আমাদের বাংলাদেশের বিএফডিসি, যেটা চলচ্চিত্র কর্পোরেশন, এটা জাদুঘরে চলে যাবে, এটা নিশ্চিত, এটা 100% সত্য। তো সেই জায়গা থেকে সাকিব ভাইয়ের জন্য জাতীয় নিরাপত্তা দাবি করছি। বর্তমান ডক্টর ইউনূস সাহেব, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। চলচ্চিত্র যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে। পাশ্চাত্য ভাষা, পাশ্চাত্য সংস্কৃতি আমাদেরকে গ্রাস করে ফেলবে, আমাদের প্রজন্মকে ধ্বংস করে দিবে। এমনিতেই কিন্তু পশ্চিমা সংস্কৃতি আমাদের প্রতিটি ঘরে ঘরে অনুপ্রবেশ করে ফেলেছে। 16 আনা বাঙালি সংস্কৃতি নাই এখন। ভাইয়া প্রত্যেক বাড়ি ডন এবং সামিরা দুজনের হচ্ছে এই এত বছরের যদি ইন্টারভিউ গুলো খেয়াল করেন, এরা দুজন কিন্তু দুজনার কোন রকম খারাপ কোনো কথা বলে না। খেয়াল করে দেখবেন এদের কথা কিন্তু প্যাটার্ন একরকম থাকে। দুজন অর্থাৎ ডন যেটা বলে সামিরাও সেটা বলে, দুজন মিলে কি করে, দুজন মিলেই
এবং এরা সব দোষ নীলাচক্রী দেয় সালমানের, সব দোষ দেয় এদিক সালমানের, বুঝছেন? কথা ভালো দিকে শুরু করে ডন বলে সালমান শাহ আমার খুব ভালো বন্ধু এটা ওটা, কিন্তু ওর মায়ের নাই ব্যাপার, মানে দুইজন মিলে ওর মায়ের দোষটা দেয়, তারপর আস্তে আস্তে সালমানের দোষের দিকে আসে যে সালমানের তো আগে এরকম টেন্ডেন্সি ছিল, ওর মায়ের সাথে ওর সম্পর্ক ভালো না, ওর মাটা এরকম ওর মাটা ওরকম। দুইজনের, দর্শক আপনারা যারা দেখছেন খেয়াল করবেন ইন্টারভিউ গুলো ডন এবং সামিরার, এরা পরস্পর হচ্ছে দুজন মিলে মানে সালমান শাহর মাকে হচ্ছে অ্যাকিউজ করে। কিন্তু কোনোদিন আমি দেখিনি যে ডন একবার হলেও বলেছে যে না সামিরা আসলে ওকে মানসিকভাবে অত্যাচার করতো, সামিরার এই প্রবলেম গুলো ছিল, আমি আসলে নিজে যেহেতু ওদের বাসায় থাকতাম অনেকটা সময় আমি এগুলো দেখেছি। কোনোদিন শুনেছেন? কোনোদিন শুনেননি, কারণ ওরা জানে ওরাই ওরাই, তো ওরা কখনো ওদের দোষ দেখে নাই, ধরেও নি, কোনোদিন বলবেও না। সালমান ভাই এফডিসিতে শুটিং এ ব্যস্ত ছিল, বাসায় তার কি জানি একটি পোশাক আনার জন্য মনসুর ভাইকে পাঠিয়েছিলেন। তিনি দরজায় লক করে দেখলেন যে সামিরার গায়ে কোনো কাপড় ছিল না, ডন বিছানায় শুয়ে আছে। এই বিষয়টি তিনি ভয়ে সালমান ভাইকেও বলেন নাই, কাউকে বলেন নাই। এই 29 বছর পরে এসে তিনি প্রকাশ করেছেন। এই বিষয়টি বুঝতে হবে যে ডন আর সামিরা যোগ সাজেছে আজিজ মোহাম্মদ ভাইয়ের মোটা অঙ্কের টাকা খেয়ে কিন্তু এই হত্যাকাণ্ডটি এটা পুরোপুরি একটা পরকীয়ার ইয়ের মধ্যে সালমান শাহ পড়ে গেছে, বুঝছেন? পুরো পরকীয়ার ব্যাপার। আর সালমান ভাই সামিরাকে প্রচন্ড ভালোবাসতেন, বিধায় তিনি মানে চেষ্টা করেছিলেন যে তাকে শুদ্ধ করে সঠিক পথে নিয়ে আসার জন্য। হত্যার বিচারের মূল যদি আমরা ন্যায় বিচার পাই তাহলে ডনকে ফাঁসিতে ঝুলাতে হবে, সামিরাকে ফাঁসিতে ঝুলাতে হবে, আজিজ মোহাম্মদ ভাইকে ফাঁসিতে ঝুলাতে হবে এবং সামিরার মাকে যাবজ্জীবন জেল দিতে হবে। আর যারা বাইরে আছে, যারা ক্যাডার হিসেবে কাজ করেছে, সেদিন সিসি ক্যামেরা ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। সালমান ভাইয়ের ফোন ছিল, সে ফোনের সিম সেদিন কেন বের করে ফেলে দেওয়া হয়েছিল? ল্যান্ড ফোন ছিল, সেটা তার কেন ফেলে দেওয়া হয়েছিল?